ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রোববার বিকেলে দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক আব্দুল নূর, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সহসভাপতি বিশ্বজিৎ পাল, প্রভাষক ও সাংবাদিক শাহাদত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী সাবের হোসেন, ওমর ফারুক, মানজুরুল হাসান ও জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের কর্মী মোকাররম হোসেন, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থী মোজ্জামেল হক, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সাইফুল ইসলাম, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মুস্তফা জাফরি, সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থী শানিউর রহমান। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করে। লাখ মানুষের বসবাস এই জেলায়। এই জেলায় সবচেয়ে বড় যে স্বাস্থ্যের ঠিকানা সেটি 250 বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল। এই হাসপাতালের একটু প্রাচীন ইতিহাসের দিকে আমাকে তাকাতে হবে। এই হাসপাতাল এনআই ভূঁইয়া ফাউন্ডেশন স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু হয়েছে। 100 শয্যা হাসপাতাল প্রথম অনুমোদন পায়। এই 100 শয্যা হাসপাতালকে পরবর্তীতে 250 শয্যায় উন্নীত করা হয়েছে, কিন্তু 100 শয্যার সেই জনবল দিয়েই 250 শয্যার এই হাসপাতাল চলছে। তাহলে এই 34 লাখ মানুষের সেবা দেওয়ার জন্য এই হাসপাতাল কখনোই উপযুক্ত জায়গা না। এই জন্য এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা মেডিকেল কলেজ স্থাপন এখন সময়ের দাবি। ব্রাহ্মণবাড়িয়া ওই জেলা যে জেলায় 2টি আন্তর্জাতিক বন্দর রয়েছে, 11টি ক্যাম্পেভুক্ত প্রতিষ্ঠান রয়েছে। এখানে এই জেলা মুক্তিযুদ্ধের ইতিহাসের দিকে যদি তাকাই, এই জেলার মধ্যে সম্মুখ যুদ্ধ পর্যন্ত হয়েছে। তাহলে ব্রাহ্মণবাড়িয়া কেন পিছিয়ে থাকবে? বা ব্রাহ্মণবাড়িয়া যদি আমি আরেকটু আলোচনা করি, প্রবাসী আয়ের দিক থেকে বাংলাদেশে যে কয়েকটি জেলা প্রথম দিকে অবস্থান করছে তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া অন্যতম। যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন দিকে আমি তাকাই, বাংলাদেশের যে কয়েকটি রেল স্টেশন সর্বাধিক রাজস্ব বাংলাদেশ সরকারকে দিচ্ছে, সেই সব তালিকার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনও আছে। তাহলে এই ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী আয়ের দিক থেকে শীর্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারের রাজস্ব সরকারকে পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে। তাহলে এই জেলা কেন পিছিয়ে থাকবে? হবিগঞ্জের মতো জেলায় যদি মেডিকেল কলেজ হতে পারে, ব্রাহ্মণবাড়িয়া কেন হবে না? ব্রাহ্মণবাড়িয়া যতজন জেলা প্রশাসকরা কাজ করে যান তারা সবসময় বলে যান এই জেলার বাকি হচ্ছে অনেক উর্বর, কারণ বাংলাদেশের অধিকাংশ সচিবালয়ে সচিব পর্যায়ের কর্মকর্তারা এই ব্রাহ্মণবাড়িয়া থেকে উঠে গিয়েছেন। তাহলে এই জেলা কোনোভাবেই পিছিয়ে থাকতে পারে না। বাংলাদেশ সরকার, বর্তমান অর্থমন্ত্রী সরকার এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল যত কর্মকর্তারা আছে তাদের কাছে আমাদের দাবি থাকবে, এই জেলার 34 লাখ মানুষের কথা বিবেচনা করে আপনারা এই জেলায় একটা মেডিকেল কলেজ, এই জেলার শিক্ষা চিন্তা বিবেচনা করে এই জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এখন সময় দাবি হয়ে গেছে। শিক্ষার জন্য এই জেলার মানুষ অনেক মেধাবী, কিন্তু এই জেলায় যেটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয় এই জেলায় সকল মানুষ উপকৃত হবে। একটা মেডিকেল কলেজ হলে 34 লাখ মানুষের পাশাপাশি আশেপাশের বিভিন্ন জেলার মানুষও সেই চিকিৎসা সেবাটা পাবে। ব্রাহ্মণবাড়িয়ার তাই যারা হার্টের রোগী আছেন, আমি কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যারা হার্টের রোগী আছেন, যাকে আমরা এমআই কার্ডিয়াক রোগী বলি, তারা ঢাকায় নেওয়ার পথে অন্তত তাদের 40 থেকে 60% রোগী ঢাকায় নেওয়ার পথে মারা যায়। এখন ব্রাহ্মণবাড়িয়ায় যদি পাবলিক মেডিকেল কলেজ থাকে তাহলে কিন্তু আমি এই সংখ্যা, একটা বিশাল সংখ্যাকে বাঁচাতে পারছি। এবং প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় যদি আমি চিকিৎসা ব্যবস্থা যদি তাকাই, আপনি প্রতিদিন বেলা 2টার পর থেকে প্রতিদিন সকাল 8টা পর্যন্ত নামমাত্র কোনো সেবাও পাওয়া যায় না। তো এই জেলার সকল মানুষকে বলবো, এই আন্দোলনটা শুধু শিক্ষার্থীর না, এই আন্দোলনটা এই জেলার প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। আজকে একটা আন্দোলন করছে কয়েকজন শিক্ষার্থী কেন দাঁড়াবে? প্রত্যেকটা মানুষের আন্দোলনে সমস্বরে সমমর্মিতা প্রকাশ করে এবং তাদের সাথে সংহতি প্রকাশ করে আন্দোলনে এই মানববন্ধনে অংশ নেওয়া উচিত। আমি আবারও বাংলাদেশ ভূমিকা রয়েছে, কিন্তু নানা কারণে আসলে আমি বলবো উদ্যোগটা আসলে ছিল না। এই উদ্যোগের অভাবে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি শিক্ষার দিক থেকে।
আমি শিক্ষার্থীদেরকে প্রতি ধন্যবাদ জানাই যে তারা অন্তত এই উদ্যোগটা নিয়েছে, এবং আমি আশা করব আমরা যদি প্রতিনিয়ত এভাবে ছোট করে হোক সভা সমাবেশ সেমিনার করে মানুষের মাঝে এই বার্তাটা পৌঁছে দিতে পারি যে আসলে আমাদের এই এই তিনটা প্রতিষ্ঠান খুবই জরুরি। আমরা আশা করব যে একদিন এটা বড় আকারে আমরা একটা সমাবেশের মাধ্যমে আমাদের এই জানানটা সরকারের কাছে দিতে পারবো। বাংলাদেশে হাতে গোনা কয়েকটি উন্নত জেলার মধ্যে একটি জেলা, আমাদের এই জেলার বাংলাদেশের মধ্যে 4-5 জেলার মধ্যে একটা জেলা আছে রেমিটেন্সের সবচেয়ে বেশি আসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী সব দিক দিয়ে বঞ্চিত। আমরা আমাদের একটা সরকারি কলেজ ছাড়া উল্লেখযোগ্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। বিগত দিনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে উন্নয়নের জন্য আমাদের কোনো বিশ্ববিদ্যালয় হয় নাই শিক্ষা খাতে। আমরা দল মত নির্বিশেষে সকলের দাবি ব্রাহ্মণবাড়িয়াতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, একটা মেডিকেল কলেজ হোক, একটা কৃষি বিশ্ববিদ্যালয় হোক। এই অধিকার আদায়ের জন্য আমরা আমাদের দলের অবস্থান থেকে, আমাদের ব্যক্তিগত অবস্থান থেকে আমরা ছাত্রদের সাথে সবসময় আছি, ইনশাআল্লাহ আগামীতে থাকবো। আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই আদায়, আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী ঐক্যবদ্ধভাবে এই আদায় পূরণ করবে বলে আমি বিশ্বাস করি। এই আশা ব্যক্ত। সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আজকে ব্রাহ্মণবাড়িয়া সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনের স্নেহাস্পদ সভাপতি উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া থেকে যেসব আমার বন্ধুরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে সেই সব কৃতি শিক্ষার্থী, উপস্থিত শিক্ষক মণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, প্রিয় সুধী, অনেক কথা হয়েছে। কেন দরকার ব্রাহ্মণবাড়িয়া একটি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এর সপক্ষে পূর্ববর্তী বক্তারা যথেষ্ট যুক্তি দিয়ে গিয়েছেন। আজকে যে কথাটি বলা হয়নি, আমরা সমালোচনা করছি কিন্তু আত্মসমালোচনা করছি না। আজকে এখানে একটি প্রাইভেট মেডিকেল কলেজ আছে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর ঘোরার পেছনে যান, লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো মুনাফা, ব্যক্তি মুনাফা। আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছি। আমি ছাড়া কাউকে বুঝি না, আমার লাভ চাই, আমাদের কোনো লাভালাভের চিন্তা করি না। আর সেই জন্যে আজকে কুড়িগ্রামে পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে, দেশের এক প্রান্ত সুনামগঞ্জে মেডিকেল কলেজ হয়েছে, আমাদের পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জে মেডিকেল কলেজ হয়েছে, নেত্রকোনায় পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে, জামালপুরে পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে। হয় নাই কোথায়? শুধুমাত্র হয় নাই ব্রাহ্মণবাড়িয়ায়। কেন হয় নাই? এখান থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। আজকে এখানে যে মানববন্ধনে যে ছেলে দাঁড়িয়েছে, তারা বিগত সরকারের আমলেও তারা এই বিশ্ববিদ্যালয়ের জন্য, মেডিকেল কলেজের জন্য দাবি তুলে এই রাজপথে দাঁড়িয়েছে। তারা ওই সময়কার এই সরকারি দলের দায়িত্বশীল ব্যক্তিদের বিরাট বাজন হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, কারো এটা দয়ার বিষয় নয়, এটা অধিকারের বিষয়। মায়ের কাছে যখন শিশু না কাঁদে তখন তাকে দুধ দেয় না। তাই আজকে এখানে আমরা কতিপয় শিক্ষার্থীকে নিয়ে দাঁড়িয়েছি। একদিন এই দাবির প্রতি এই জেলার 33 লাখ মানুষের সমর্থন রয়েছে। কেন দরকার এই মেডিকেল কলেজ? আজকে পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন, আজকে হার্টে কেউ আক্রান্ত হলে সে ঢাকা যেতে যেতেই তার জীবন অবসান ঘটে। আজকে যদি আমাদের এই 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা হয়,
তাহলে আমাদের এখানে আমরা এইসব চিকিৎসা পাবো, উন্নত চিকিৎসা পাবো। তাই আজকে যে বন্ধুরা এখানে দাঁড়িয়েছে তাদের প্রতি আমি আহ্বান জানাবো, বিচ্ছিন্নভাবে আন্দোলন সংগ্রাম করলে আমাদের এই দাবি আদায় হবে না। এই আন্দোলনের সাথে, এই দাবির সাথে এদেশের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে, তাহলে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো। সেই জন্য বৃহত্তর আন্দোলনের লক্ষ্যে কীভাবে এই আন্দোলনকে আরও জোরালো করা যায়, আরও শক্তিশালী করা যায়, সেই জন্য সবাইকে ভাবতে হবে, কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে এবং উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের এই আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে পারবো। আর আজকে এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, এখানে এই উপদেষ্টা পরিষদে যারা আছে এদেশের সবচেয়ে বেশি পণ্ডিত ব্যক্তি, কিন্তু যদি বলতে হয় তারা এই বিগত সরকারের আমলে এই যেভাবে চলছে তারাও কিন্তু এইভাবে চলছে। আজকে এই যে বাজেট গেল, এই বাজেটের শিক্ষাক্ষেত্রে কিন্তু এই বিগত সরকার প্রতি সরকারের মতোই কোনো বরাদ্দ বাড়ানো হয়নি। আজকে এই দেশকে যদি আমরা শিক্ষিত করতে না পারি জনগণকে, তাহলে এই দেশ তো উন্নত হতে পারে না। আজকে শিক্ষার ক্ষেত্রে